আমার নাম তানিয়া এবং আমি একজন ডেভেলপমেন্ট প্রফেশনাল। আমার থাইরয়েড ক্যান্সার ধরা পড়েছিল 2022-এর ফেব্রুয়ারিতে। তখন আমি খুবই নতুন মা, আমার বাচ্চার বয়স 6 মাস ছিল এবং আমি সিভিয়ার পোস্টপার্টাম ডিপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছিলাম। এর আগের মাসে আমার গল ব্লাডারের পাথরের অপারেশন হয়েছিল। তো ওই সময়টা একটু খুব আর কি নাজুক ছিল ওই সময়টা। যাই হোক, ফেব্রুয়ারি মাসে আমার যেটা হচ্ছিল যে আমার এই জায়গায় একটু আনইজি ফিল করছিলাম। আনইজি ফিল বলতে মানে কোনো ব্যথা বা কিছু নাই, কিন্তু মনে হচ্ছিল কিছু যেন লাগছিল। তো যাই হোক, আমি আয়নাতে ঢোক গিলে দেখি যে আমার মনে হচ্ছে আমার দুই পাশে গ্ল্যান্ডটা দেখতে সেম না, একই রকম না। তো আমার তো হাইপোথাইরয়েডিজম ছিল 2010 সাল থেকে। আমি বারডেমেই ডক্টর ফারুক পাঠানকে সবসময় দেখাতাম। তো যাই হোক, আমি পরের দিন যাই, উনি ছিলেন না, কিন্তু নাক কান গলার আরেকজন ডক্টর ছিলেন। তো উনি দেখেই বললো এটা মনে হয় থাইরয়েডের নডিউল। তো উনি এফএনএসএ করতে দিল। এফএনএসএ হচ্ছে বেসিক্যালি বায়োপসির মতো, কিন্তু যেটা আপনার এখান থেকে একটু ম্যাটেরিয়াল নিয়ে সেটা করবে। এটা 4 দিন লাগে এটা রিপোর্ট আসতে। 4 দিন পরে আমি আবার গেলাম। আমি খুবই শিওর ছিলাম যে মনে হয় এটা ক্যান্সার না, যেহেতু ডক্টর বলেছে যে এরকম নডিউল এটা হতেই পারে। তো যাই হোক, আমার ওখানে ডায়াগনোসিসে লেখা ছিল প্যাপিলারি কার্সিনোমা। আমি তখনও জানি না প্যাপিলারি কার্সিনোমা আসলে কি। আমি গুগল করলাম, দেখলাম যে এটা হচ্ছে থাইরয়েড ক্যান্সারের একটা টাইপ। তো প্রথম যেটা হচ্ছে যে মানে এরকম মুহূর্তে যেটা হয় যে আমি মোটামুটি শকে চলে গেছিলাম, কি করব কিছু বুঝতেছিলাম না। আরেকজন পরিচিত ডক্টর বন্ধু আরেকজন ডক্টরের কাছে পাঠালো। উনি যেটা বললো, উনি বললো যে এটা কোনো ক্যান্সার না, এটা এটা একটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে। উনি বেসিক্যালি, আমি ওই দিন রবিবার ছিল, উনি আমাকে মঙ্গলবারে ক্যান্সার অপারেশনের ডেট দিয়ে দিচ্ছিলেন। তো আমি ওনাকে বললাম আমার কোনো অনকোলজিস্ট দেখাতে হবে না, যেহেতু এটা ক্যান্সার, বললো না এগুলা কিছু লাগবে না। তো যাই হোক, আমি বাসায় আসি। আমার খুব আপন ক্যান্সার সার্ভাইভার শাপলা আপু, উনি জানলো। উনি জেনে যেটা হলো, উনি খুব একটা স্ট্রং স্ট্যান্ড নিচ্ছিল, কারণ উনার বাংলাদেশের চিকিৎসা এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল না। তো উনি আমাকে বলছে তুই অবশ্যই ইন্ডিয়া যাবি, তুই এখানে অবশ্যই অপারেশন করবি না, অবশ্যই ইন্ডিয়া যাবি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো ওই সময় তো তখনও করোনার একটা সময় চলছিল, চাইলেই ভিসা করে ইন্ডিয়া যাওয়া যাচ্ছিল না, কিন্তু তারপর আমরা ভিসার জন্য চেষ্টা করলাম। ফেব্রুয়ারি 26 তারিখে আমি মুম্বাই যাই, মুম্বাই টাটাতে যাই। ওখানে যেটা হলো যে মানে এখানে বলতে চাই যে এই যে মাঝখানে 10-12 দিন আমি তো সেরকম আতঙ্কে ছিলাম। আমার ছোট বাচ্চা, তখনও ব্রেস্ট ফিডিং এর বেবি, এই ফার্স্ট ওকে রেখে আমি গেছি। এটা তো মানে ওই সময়ের কথা তো আসলে বলে শেষ করা যাবে না, ওই সময়ের দুঃখ কষ্টের কথা। কিন্তু যাওয়ার পরে যেটা হলো যে ওখানে ডাক্তার দেখলো। ওখানে যেটা হচ্ছে মুম্বাই টাটাতে অনেক পেশেন্ট থাকে, আপনাকে ওয়েট করতে হবে অনেক ইত্যাদি, কিন্তু ডাক্তারের কাছে আপনি যখন যাবেন, ডাক্তার ওনার ফুল কনসেন্ট্রেশনটা আপনাকেই দিবে। মানে তখন আপনার যত ধরনের প্রশ্ন আছে আপনি করবেন, উনি সব উত্তর দিবে। যতক্ষণ না আমি স্যাটিসফাইড হব ততক্ষণ কিন্তু আমার কোনো তাড়া নাই, এইটুকু সময় ওনারা দেয়। তো উনি যেটা দেখে বলল যে আমি এফএনএসসি স্লাইড নিয়ে যাইনি, তো আমাকে ওখানে আরেকবার এফএনএসসি করতে হবে। কিন্তু উনি বলল যদি এটা প্যাপিলারি কার্সিনোমা হয় আমার টেনশন করা কিছু নাই, কারণ প্যাপিলারি কার্সিনোমা অনেক পরে ধরা পড়লো, এটা কি কিউরেবল। উনি জাস্ট এটা আমাকে বুঝালো। তো যাই হোক, আমি এফএনএসসি তো করলাম, এফএনএসসি রিপোর্ট আসলো, ওখানে প্যাপিলারি কার্সিনোমাই আসছে। কিন্তু আমার ওখানে যেটা আসছিল যে আমারটা স্প্রেড হচ্ছিল, এরকম একটা কিছু আসছিল, একটা শ্যাডো আসছিল। তো ওইটাতে তো আমি আরো নার্ভাস হয়ে গেছি, আমি সেরকম কান্নাকাটি করতেছিলাম। তখন বাজে একদিন সন্ধ্যা 6টা। ডাক্তার তখন যেই ডাক্তার মেইন, উনি ছিলেন না, কিন্তু ওনার আন্ডারে যেই ডাক্তারগুলি থাকেন ওনারা একজন এসে আমার সাথে দেখা করলো। আমি কান্নাকাটি করতেছিলাম, উনি কিচ্ছু বলে নাই। মানে আমি এগুলো বলছি এই জন্য যে এইটা একটা ক্যান্সার পেশেন্টের জন্য এই সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। উনি আমার সব কথা শুনে বলল যে আপনি কিছুতেই টেনশন করবেন না, এটা নিয়ে টেনশনে কিছু নাই, যেহেতু এটা প্যাপিলারি কার্সিনোমা, আপনার সবচেয়ে ভালো জায়গা এটা, যেহেতু এটা ফুললি কিউরেবল। তো যাই হোক, আমি ওটা দিয়ে তো বাসায় আসলাম। কিন্তু ওখানে যেহেতু আগেই বললাম যে ওখানে অনেক অনেক পেশেন্টের প্রেশার, তো আমি সঙ্গে সঙ্গে অপারেশনের ডেট পাইনি। তো ডেট পাইনি, আমি ডেট পেয়েছিলাম 1 মাস পরে। আমার অপারেশন হয়েছিল এপ্রিলের 8 তারিখে। তো এইটা বললাম এই জন্য যে আমি বাংলাদেশে যে ডাক্তার দেখালাম, উনি কিন্তু আমাকে 2 দিন পরে অপারেশনের ডেট দিয়ে দিয়েছে, এটা বলে যে ক্যান্সার স্প্রেড করবে। কিন্তু ওখানে ডাক্তার আমাকে যেটা বললো যে ক্যান্সার এরকম না যে আজকে হলো কালকে এটা স্প্রেড করে যাবে, আপনার 1 মাসে কিচ্ছু হবে না, আপনি বাসায় যান, আপনার বেবির সাথে টাইম দেন, আপনি ওকে সময় দেন এবং আপনি আসেন, তারপর আমরা অপারেশন করব। তো ওইখানে যখন গেলাম,
আমি ওখানে ভর্তি হলাম। ডাক্তার একটা জিনিস বুঝতে পেরেছিল যে আমার আসলে আমি ভয় পাচ্ছিলাম। উনি আমাকে ভর্তি হওয়ার সময় বলে দিয়েছিল আমি যেন হচ্ছে কেবিন নেই, আমি যাতে ওয়ার্ডে ভর্তি না হই, কারণ আমি যেহেতু অলরেডি ভয় পাচ্ছি, আমি অন্যান্য ক্যান্সার পেশেন্টদের দেখলে আরো ভয় পাবো। মানে ওনারা এগুলো পর্যন্ত চিন্তা করে রেখেছে। এবং সবচেয়ে মজা লেগেছে যে যখন হচ্ছে যে আপনার ইনিশিয়াল টেস্ট গুলি করতে হয় অপারেশনের আগে, ওগুলি যেদিন করলাম ওদিন ডাক্তার আমাকে বসায় আমাকে দেখাইছে যে কোথায় হচ্ছে উনি আমাকে কাটবে। আমি বলতেছি ম্যাডাম আমার স্কার নিয়ে কোনো সমস্যা নাই, আমি বেঁচে থাকতে চাই। কিন্তু না, ওনাদের হচ্ছে ওনারা মানে ডক্টর সরি পেশেন্টকে সবসময় প্রায়োরিটি দেয়। পেশেন্টে কোনো কোশ্চেন থাকলে বা পেশেন্ট যাতে কোনোভাবে মনে না হয় যে না এটা অন্যভাবে করা যেত। তো যাই হোক আমার স্কার্টটা দেখেন, উনি এখানে দাগ দিয়ে দেখাচ্ছে যে তোমার এতটুকু হবে, এর চেয়ে কম করতে পারবো না। তো আমি বললাম যে কোনো প্রবলেম নাই। তো যাই হোক অপারেশন তো হলো। অপারেশনের পরে একটা জিনিস মেনশন করতে চাই, যদি এটা থাইরয়েড ক্যান্সার নিয়ে না, সেটা হচ্ছে পোস্ট অপারেটিভ রুমে যখন থাকে, আমি তো এখানে আরো 2টা আবার অপারেশন হয়েছিল, ওখানে যে আফটার কেয়ার এটা আসলে বলার বাইরে নাই। মানে আমি আমার যখন অ্যানেস্থেসিয়া ছাড়ে আমার শরীর অনেক খারাপ লাগে। ওই সময় আমি কান্নাকাটি করতেছিলাম, একজন ডাক্তার এসে আমার হাত ধরে দাঁড়াইছিল। মানে আমি এটা কখনো ভুলবো না, কারণ ওইসব ভালনারেবল মোমেন্ট গুলিতে আসলে মানুষ যখন পাশে থাকে ওই কেয়ারটা যখন দেয় এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক আমার বায়োপসি রিপোর্টে তো আসে যে প্যাপিলারি কার্সিনোমা, এবং এটা ছড়ায় নাই। এটা যখন রিমুভ করে তখন এটা 2.7 সেন্টিমিটার ছিল, আর যখন এটা ফার্স্ট আইডেন্টিফাই হয় তখন এটা 0.9 সেন্টিমিটার ছিল, মানে 1 সেন্টিমিটারেরও কম। তো যাই হোক এটা মার্জিন ক্লিয়ার ছিল, সব রিপোর্টই ভালো আসছে। তো ডক্টর আমাকে যেটা বললো যে এর পরের ট্রিটমেন্ট হচ্ছে আপনার রেডিও আয়োডিন থেরাপি, যেটা বলে ওদের টাটার পাশে যে রেডিও আয়োডিন সেন্টার, ওখানে করতে হবে। এবং এটা ফুললি টাটা থেকে হচ্ছে আপনার ভর্তুকি পেয়ে আসে, এবং এখানে এরকম কস্ট নাই। মানে এমনিতে এটা মনে হয় এক্সপেন্সিভ, কিন্তু ওখানে জাস্ট 500 রুপি লাগে। তো যাই হোক ওখানে যাওয়ার পরে যেটা হলো যে বলতেছে ডোজের উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে সিরিয়ালটা পাবেন। মানে আপনার যদি 1.5, আমি ইউনিটটা জানি না, 1.5 এর ডোজ লাগে তখন আপনাকে 3 মাস পরে আসতে হবে, যেহেতু এই ডোজটা হচ্ছে হাই ডোজ। আর যদি খুব মিনিমাম ডোজ লাগে সেটা ওরা সঙ্গে সঙ্গে আপনাকে আর কি অ্যাডজাস্ট করতে পারবে, কারণ ওদের একটা লিমিটেড পরিমাণ আসে রেডিও আয়োডিন আইসোটোপ যেটা, এবং ওইটা হচ্ছে ওইভাবে ওরা সবাইকে ইয়ে করে। তো যাই হোক আমাকে ওখানে একটা স্ক্যান করে ওরা, হচ্ছে একটা ফার্স্টে একটা ক্যাপসুলের মতো একটা খাওয়ায়, পরের দিন সকালে হচ্ছে স্ক্যান করে। এটা হচ্ছে দেখে যে আপনার কোনো থাইরয়েড টিস্যু বা কিছু রয়ে গেছে কিনা, ওখানে শোষণ হয়। তো আমার স্ক্যানে যেটা হলো যে আমার স্ক্যানে ব্ল্যাক স্পট আসছে। তো ব্ল্যাক স্পট আসার পরে ওরা যেটা বললো যে আমাকে, ওখানকার যিনি ডক্টর উনি বললো 0.55 একটা, মানে খুবই মিনিমাম একটা ডোজ জাস্ট প্রিকশন হিসেবে দিয়ে রাখবে। তো ওইটা আমাকে দিতে পারবে। তো আমি পরের দিন যাওয়ার পরে যেটা হয় যে এটাও একটু ইম্পর্টেন্ট, আমি তখন ব্রেস্ট ফিডিং করছিলাম। তো ব্রেস্ট ফিডিং করার সময় আসলে রেডিও আয়োডিন থেরাপিটা নেওয়া যায় না, কারণ ব্রেস্ট মিল্কটাকে হচ্ছে আয়োডিনটা শোষণ করে, এবং সেক্ষেত্রে এটা পরবর্তীতে ক্যান্সারাস হতে পারে। তো যাই হোক ওইখানে একজন ইন্টার্ন ডাক্তার যখন জানলো যে আমার বেবি আছে এবং আমি ব্রেস্ট ফিড করছি, উনি বললো যে আপনার এখন দিতে হবে না, আপনি বাংলাদেশে চলে যান। ব্রেস্ট ফিডিং বন্ধ করার পরে 6 সপ্তাহ গ্যাপ রাখতে হবে, তারপর হচ্ছে আমি আসতে পারবো।